ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আমি আবার তোমাদের সামনে ভৌতবিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তা আমরা তড়িৎ চুম্বকত্ব পড়েছি, আমরা সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় পড়েছি, আমরা রোধ রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক পড়েছি, আমরা ওহমের সূত্র পড়েছি, তড়িৎ বিভব পড়েছি, তড়িতের তাপীয় ফল পড়েছি। এরকম নানা রকম জিনিস আমরা শেষ করে ফেলেছি ইতিমধ্যে। এইবার আমরা দেখব তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশটা কি করে তৈরি হচ্ছে? আমি আগের দিন ক্লাসে তোমাদের কি বলেছিলাম, যে বিজ্ঞানী ওয়েস্টার একটা পরীক্ষা করেছিল, যে একটা চুম্বক শলাকা ছিল, তার উপর থেকে বা নিচ থেকে যদি কোনো তারের মাধ্যমে তড়িৎ প্রবাহিত করা হচ্ছিল, তাহলে সেই চুম্বক শলাকার উত্তর মেরু কোনো না কোনো দিকে বিক্ষিপ্ত হচ্ছিল। সেই কিভাবে বিক্ষিপ্ত হচ্ছিল সেটা আমি চার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে বিক্ষিপ্ত হচ্ছে, এই কারণে আমরা দুটো সিদ্ধান্তে আসতে পেরেছিলাম। যে কি সিদ্ধান্তে আসতে পেরেছিলাম? যে ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হচ্ছে, তখন সেটা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। আর এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, তেমনি এই চুম্বককে সাহায্যে আমরা তড়িৎ সৃষ্টি করতে পারি। সেই পদ্ধতিটার নামই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এটাই আমাদেরকে দেখতে হবে, যে আমরা একটা চুম্বকের সাহায্যে কি করে তড়িৎ তৈরি করতে পারি। ঠিক আছে? তো প্রথমেই তোমাদের এই তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞা আছে, এটা পরীক্ষায় আসবে না, তাও জেনে রাখতে তো হবে। যে যদি তোমাকে জিজ্ঞাসা করে তড়িৎ চুম্বকীয় আবেশ কি, তুমি বলতে পারছো না। ঠিক আছে? তো সেই জন্য তড়িৎ চুম্বকীয় আবেশটা কি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এইবার সব থেকে বড় যে বিষয়টা, এই চ্যাপ্টারটায় একটুখানি ইএমএফ বল বা আবিষ্ট ইএমএফ বলের কথা বলা আছে, একটা সামান্য পরীক্ষার মাধ্যমে। অনেকটা বড়, তোমরা বই খুললে দেখতে পারবে, কিন্তু সেটা পড়ার কোনো দরকার নেই। সেখান থেকে কিচ্ছু নেই ওর মধ্যে, ওখান থেকে কোনো প্রশ্নও আসবে না। তো ওইটুকু তোমরা বাদ দিয়ে দিতেই পারো, এটা আমি গ্যারান্টি নিচ্ছি যে ওখান থেকে কোনো প্রশ্ন আসবে। ঠিক আছে? আর এই যে টপিকটা আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ, তার সব থেকে যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটাই আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি। যেটুকু পড়লে কাজ হয়ে যাবে সেটুকু ফোকাস দিয়ে পড়তে হবে, কিন্তু জানতে হবে সব। আমি তোমাদের সবই জানিয়ে দিচ্ছি, কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্স সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো দেখে নেওয়া যাক। এই যে তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে বিজ্ঞানী ফ্যারাডে দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, বা দুটো সূত্রের কথা বলেছিলেন। চলো সেই সূত্র দুটো আমরা দেখে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লিখেছি। তো প্রথম সূত্রটা কি বলছে, যে কোনো কুণ্ডলীর সঙ্গে যদি চুম্বক জড়িত থাকে, সেই চুম্বকের বলরেখা গুচ্ছের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীর তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে একটা কুণ্ডলী আছে, তারের কুণ্ডলী, কুণ্ডলী বলতে কোনো জায়গায় তার পেঁচানো আছে এরকম করে, সেই তারের কুণ্ডলীর সঙ্গে যদি চৌম্বক যুক্ত থাকে, তাহলে চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন যদি হয়, ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়ে যাচ্ছে। চৌম্বক বলরেখাগুলি যতক্ষণ পরিবর্তন হতে থাকবে, আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী থাকবে। যদি চুম্বকের ওই বলরেখাগুলো পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু তড়িৎচালক বলটা আর থাকবে না ওখানে। তাহলে একটা কুণ্ডলী, তার সাথে যদি চৌম্বক লাগানো থাকে, সেই চৌম্বকের বলরেখাগুলি যতক্ষণ পরিবর্তন হবে, আমাদের আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ আবিষ্ট হয়ে থাকবে। যতক্ষণ ওইটা আবিষ্ট হয়ে থাকবে, পরিবর্তন হতে থাকবে। আবিষ্ট কতক্ষণ হবে? যখন বলরেখাগুলি পরিবর্তন হতে থাকবে। এই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে কি বলছে, যে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখাগুলি যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। মানে এই যে কুণ্ডলীটা আমরা সৃষ্টি করেছি, সেই কুণ্ডলীর সাথে যে চৌম্বক ক্ষেত্র রয়েছে, সেই চৌম্বকের বলরেখাগুলো যে হারে পরিণত হচ্ছে, এই কুণ্ডলীতে তড়িৎচালক বলটাও সেই হারেই পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সমানুপাতিক। ঠিক আছে? তো এটাই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র।
এবার এই দুটো সূত্র দিয়ে আমরা কি বলতে পারি, যে এই দুটো সূত্র দিয়ে বলতে পারি যে তড়িৎ চুম্বকীয় আবেশ রয়েছে এর মধ্যে, আর তোমার আবিষ্ট তড়িৎচালক বলের মানটা আমরা জানতে পারছি, কিন্তু আমরা কোনো ওই দিক বা অভিমুখ সম্পর্কে ফ্যারাডের সূত্র দিয়ে জানতে পারি না। আর এই দিক অভিমুখটা নির্দেশ করে যে সূত্র, সেটাই হচ্ছে আমাদের লেঞ্জের সূত্র। আর এই লেঞ্জের সূত্র কিন্তু পরীক্ষায় আসার মতো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আবার ফ্যারাডের সূত্রটা আমরা বলে নিই। ফ্যারাডের সূত্রতে কি বলছে, যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা গুচ্ছের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীর তড়িৎচালক বল আবিষ্ট হয়। মানে বুঝিয়ে দিয়েছি। তারপরে কি বলছে, চৌম্বক বলরেখাগুলো যতক্ষণ পরিবর্তন হতে থাকবে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল ততক্ষণই আবিষ্ট থাকবে। ঠিক আছে। দ্বিতীয় সূত্র কি বলছে, যে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর জড়িত চুম্বকের বলরেখা, কুণ্ডলীতে জড়িত চুম্বকের বলরেখাগুলি যে হারে পরিবর্তিত হয়, সেই কুণ্ডলীতে তৈরি হওয়া তড়িৎচালক বলও সেই হারে পরিবর্তিত হতে থাকে। এই হচ্ছে ফ্যারাডের সূত্র। ঠিক আছে। এইবার এই ফ্যারাডের সূত্র থেকে আমরা জানতে পারি তড়িৎ চুম্বকীয় আবেশের সত্য বা কারণ ও আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায়। ঠিক আছে। আর অভিমুখ জানার জন্য আমাদের চলে এসেছে লেঞ্জের সূত্র। তাহলে লেঞ্জের সূত্রটা আমাদেরকে জেনে নিতে হবে। লেঞ্জের সূত্র কি বলছে দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। মানে এই আবিষ্ট বল এমন দিকে ক্রিয়া করবে যাতে ওই বর্তনীতে প্রবাহ মাত্রাটা বাধা পায়। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে তড়িৎ চালক বলের অভিমুখ এমন হয় যাতে ওই বর্তনীতে তৈরি তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে যে জন্য সেই কারণটাকে বাধা দেবে কে, এই আবেশের আবিষ্ট বল। সেটা থেকেই আমরা অভিমুখটা নির্দেশ করতে পারবো, যে তড়িৎ চালক বলের অভিমুখ এমন হবে, কোনো কুণ্ডলীতে কোনো তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট বলের অভিমুখ এমন হবে যাতে ওই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তৈরি তড়িৎ প্রবাহ মাত্রার কারণকে বাধা দেয়। এটাই হচ্ছে লেঞ্জের সূত্র। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফ্যারাডের সূত্র দুটো, লেঞ্জের সূত্রটা। ফ্যারাডের সূত্র থেকে আমরা কি জানতে পারি, আর লেঞ্জের সূত্রটাই হচ্ছে শক্তি সংরক্ষণের সূত্র থেকে লেঞ্জের সূত্রটা আমরা পাই। তোমরা লেঞ্জের সূত্র যদি পরীক্ষায় আসে সংজ্ঞাটা লিখে নিচে লিখে দেবে, প্রকৃতপক্ষে শক্তি সংরক্ষণের সূত্র থেকেই লেঞ্জের সূত্রটা পাওয়া যায়। তাহলে তোমাদের লেখার মানটা ভালো হবে এবং যে তোমাদের খাতা দেখবে সেই খাতাটাকে গুরুত্বও দেবে। ঠিক আছে। তো এই হচ্ছে, এরপরে আমরা তড়িৎ পরিবাহটা পড়ে নেব। কারেন্ট ক রকমের, এসি ডিসি, এই দু প্রকার কারেন্ট, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এইটা যদি কারো স্ক্রিনশট মারা লাগে মেরে নিতে পারো। এরপরে আমি বোর্ডটা মুছে পরবর্তী অংশটা করাবো। তো চলো এবার দেখে নি তড়িৎ প্রবাহ কি রকম, কয় প্রকার বা কিভাবে কি হয়। তাহলে তড়িৎ প্রবাহ হয় দু রকম ভাবে, একটা একমুখী, সেটাকে বলি আমরা ডিসি কারেন্ট, আর একটা হচ্ছে পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। এসি কথার অর্থ হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি কথার হচ্ছে ডিরেক্ট কারেন্ট। যেটা ডিরেক্ট কারেন্ট সেটাকে ডিসি দিয়ে চিহ্নিত করা হয়, আর যেটা পরিবর্তিত কারেন্ট সেটাকে এসি দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের ডিসি কারেন্ট। ডিসি কারেন্টে কি হয়, তড়িৎ প্রবাহের মান স্থিরও থাকতে পারে আবার পরিবর্তিতও হয়ে যায়, এই দুটোই হতে পারে, কিন্তু প্রবাহ মাত্রা দিক নির্দিষ্ট। একটা কারেন্ট প্রবাহিত হবে একই দিকে, তার প্রবাহের মান বেড়ে যেতে পারে কমে যেতে পারে, কিন্তু প্রবাহ মাত্রাটা একই দিকে হবে। এটা হচ্ছে ডিসি কারেন্ট। আর এসি কারেন্টে কি হচ্ছে, এসি কারেন্টে
এই মান তো পরিবর্তন হচ্ছেই, সাথে মানের সাথে ক্রমান্বয়ে দিকও পরিবর্তন হচ্ছে। এটাকেই আমরা বলি ডিসি কারেন্ট, এসি কারেন্ট। এই ডিসি আর এসির মধ্যে মূল পার্থক্যই এইটা, যে ডিরেক্ট কারেন্ট দিক একদিকে থাকে, কিন্তু এসি কারেন্টের দিক ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এইবার এই ডিসি কারেন্টের কম্পাঙ্ক শূন্য হয়, ঠিক আছে? ঠিক তেমনি এই এসি কারেন্টের কম্পাঙ্ক হয় 50 হার্জ। প্রত্যেকের বাড়িতে দেখবে 200 ভোল্টের লাইন থাকে, সাথে 50 হার্জের কম্পাঙ্ক থাকে। এই এসি কারেন্টের ক্ষেত্রে কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলি কম্পাঙ্ক সম্পন্ন হবে সেটাই তার কম্পাঙ্ক। আর এই 1/100 সেকেন্ডে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে। এসি কারেন্টের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে কত সেকেন্ড অন্তর এসি কারেন্ট দিক পরিবর্তন করে। 1/100 সেকেন্ড ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে। উৎস হচ্ছে এসি জেনারেটর। আর আমাদের পৃথিবীতে যত বাড়ি আছে সব বাড়িতেই এসি কারেন্ট ব্যবহৃত হয়। যত বাড়ি আছে সব বাড়িতেই এসি কারেন্ট ব্যবহৃত হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? আর উৎস হচ্ছে এসি জেনারেটর। এর গ্রাফটা দেখো কিরম হয়। এটা যদি প্রবাহ মাত্রা হয়, এটা সময়, তাহলে এই গ্রাফটা এদিকে উপরে প্লাস নিচে মাইনাস, এটা প্লাস নিচে মাইনাস। আর এইটাই হচ্ছে একটা পূর্ণ চক্র, ঠিক আছে? আর এই 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ চক্র হয় সেটাই হচ্ছে এই পরিবর্তিত প্রবাহ বা এসি কারেন্টের কম্পাঙ্ক, ঠিক আছে? এইবার ডিসি কারেন্টের উৎস কি? তড়িৎ কোষ, সৌর কোষ এবং ডিসি জেনারেটর। এসি জেনারেটরও হয়, ডিসি জেনারেটরও হয়। এর উৎস ডিসি জেনারেটর। এখানে কম্পাঙ্ক শূন্য। দেখো এর গ্রাফটা দেখে নাও, প্রবাহ মাত্রা আর এদিকে হচ্ছে সময়। যখন স্থির, মানে তড়িৎ প্রবাহের মান স্থির, তখন গ্রাফটা হবে এরকম। আর যখন তড়িৎ প্রবাহের মাত্রা পরিবর্তনশীল, তখন এইটা হয়ে যায় গ্রাফটা এরকম। তাহলে এই হচ্ছে এসি আর এই হচ্ছে ডিসি, ঠিক আছে? এখানে আশা করছি একবারেই সবাই বুঝতে পেরেছে, এখানে দুবার করে বলার কিছু নেই। এরপরে যেটা আছে এসি ও ডিসির সুবিধা, সেটাও আমি তোমাদের বোর্ডে লিখিয়ে দেবো, কারণ ওটাই মেন জিনিস। ওটা বোর্ডে লিখিয়ে দেওয়ার পরে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তো এটা দেখে নাও সবাই। এর থেকে যেটুকু পড়াচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এইটুকুই যদি কেউ ভালো করে পড়ো তাহলেই হবে। এই তড়িৎ চুম্বকীয় আবেশ থেকে এর বাইরে কোনো কিছু নেই আসার মতো। এটা দেখে নাও। এরপরে আমি শুধু আমাদের বাকি থাকছে এদের মধ্যে তুলনাটা বা ব্যবহার, বা কোনটা ব্যবহার ক্ষেত্রে বেশি সুবিধা হবে সেইটা শুধু এখানে বাকি থাকে। এটা আমি দেখিয়ে দেবো, তোমরা এটা একবার দেখে নাও। তাহলে আমাদের আজকের শেষ অংশটুকু আমরা দেখে নেব, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা। এই 4টে পয়েন্ট আছে, এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেই জন্য আমি তোমাদের এটা ক্লাসেই নোট আকারে লিখিয়ে দিলাম, ঠিক আছে? এছাড়া এটা লিখে দেওয়ার কোনো মানে নেই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা জানতে হবে। এসি তৈরির খরচ কম, প্রথম কথা। রেকটিফায়ার যন্ত্র ব্যবহার করে এসি কে ডিসি কে পরিবর্তন করা যায়। তাহলে যখন এসি উৎপাদনে খরচ কম, তাহলে রেকটিফায়ার যন্ত্র লাগিয়ে এসি কে ডিসি তে পরিবর্তনও করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? তড়িৎ ক্ষমতা নষ্ট না করে এসি কে নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ডিসি কে নয়। মানে তড়িৎ ক্ষমতা নষ্ট হবে না, এটা করেও আমরা এসি কারেন্টকে কন্ট্রোল করতে পারি, কিন্তু ডিসি কারেন্টকে আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি না। ওই তড়িৎ নষ্ট না করে ডিসি কারেন্টে তড়িৎ নষ্ট হবে, ঠিক আছে? আর ট্রান্সফর্মার ব্যবহার করে তড়িৎ ক্ষমতা হ্রাস না করে এসি কে দূরবর্তী স্থান পর্যন্ত পাঠানো সম্ভব বা সঞ্চালিত করা সম্ভব, কিন্তু ডিসি কে সম্ভব করা না। তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে পাওয়ার সাপ্লাই যদি কোথাও থেকে থাকে, সেই পাওয়ার সাপ্লাই থেকে তার বেরোয়, কিংবা রেল লাইনে যাতায়াত করার সময় তোমরা দেখবে ক্ষেতের মাঝখানে বড় বড় টাওয়ার আছে, যেখান থেকে তার এদিক ওদিক চলে গেছে। ওই প্রতিটা তারের মধ্যে দিয়ে কিন্তু এসি কারেন্টই আসে। সেই এসি কারেন্টটা এসে আমাদের নিকটবর্তী ট্রান্সফরমারে এসে জড়ো হয়, সেখান থেকে বাড়িতে সাপ্লাই লাইন হয়। এইভাবেই এটা হয়। তো আজকে আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের মতো যাতে তারাও উপকৃত হয় সেই চেষ্টাটা তোমরাও করবে। আমরা তোমাদের জন্য সবসময় ভালোভাবে যাতে বুঝতে পারো পড়ানোর চেষ্টা করেই চলেছি। তোমরা আমাদের সাথে সাথে পড়তে থাকো, দেখবে তোমাদের কোনো ভয় থাকবে না মাধ্যমিক পরীক্ষা নিয়ে, ঠিক আছে? আর আজ আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ শেষ হয়ে গেল।
এটা তড়িৎটা শেষ করতে আর অল্প অল্প করে 2 দিন লাগবে। এই 2 দিনে আমাদের তড়িৎটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা নতুন চ্যাপ্টার করব। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।